আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা ইংরেজি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ কবিতা "শেল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে" এই কবিতাটা নিয়ে আলোচনা করব। ইংরেজি সাহিত্য বলতে আমরা যেই লেখকের নাম সবচেয়ে বেশি শুনি জানি, সেই লেখক উইলিয়াম শেক্সপিয়রের একটি কবিতা হচ্ছে যে এটি একটি সনেট কবিতা। এবং এই সনেট 18 এই কবিতাটাই হচ্ছে যে আহ, অনেক বিশ্ববিদ্যালয়ের সিলেবাসেই রয়েছে। তার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে একদম প্রথম বর্ষের সিলেবাসে এই কবিতাটি রয়েছে। তো আমরা আর বেশি কথা না বাড়িয়ে যদি আমরা একটু কবির সম্পর্কে জেনে নিতে চাই, অ্যাবাউট দ্য পয়েটে আমি লিখেছি হচ্ছে যে উইলিয়াম শেক্সপিয়র 1564 থেকে 1616 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1564-তে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1616 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেছেন। একটা কথা জেনে রাখা ভালো, সেটি হচ্ছে যে ইংরেজি সাহিত্যের সকল কবির জন্মসাল মৃত্যুসাল না জেনে রাখলেও অন্তত উইলিয়াম শেক্সপিয়রের জন্মসাল এবং মৃত্যুসাল তোমাদেরকে জেনে রাখতে হবে, কারণ এটা সবসময় অনেক পরীক্ষার মধ্যে এসে থাকে এবং সেটি একাডেমিক পরীক্ষা হোক বা চাকরির পরীক্ষা সব জায়গায় এসে থাকে। তাহলে আমরা কি দেখছি যে উইলিয়াম শেক্সপিয়র ছিলেন একজন ইংরেজি কবি, নাট্যকার এবং অভিনেতা। তাকে ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ লেখক এবং বিশ্বের শ্রেষ্ঠ নাট্যকারদের একজন হিসাবে বিবেচনা করা হয়। তিনি এলিজাবেথান যুগের একজন লেখক এবং তিনি 154টি সনেট এবং অসংখ্য নাটক লিখেছেন। তার মধ্যে রোমিও জুলিয়েট, হ্যামলেট, ম্যাকবেথ, অ্যাজোলাইকেট অন্যতম। তার লেখার এখনও বিশ্বজুড়ে জনপ্রিয় ও পাঠযোগ্য। হ্যাঁ, আমরা তাহলে দেখি সাধারণত আমরা শেক্সপিয়রকে হচ্ছে যে একজন ড্রামাটিস্ট অর্থাৎ নাট্যকার হিসেবে উনি বেশি আম, আহ, প্রসিদ্ধ। তবে উনি 154টি সনেট লিখেছেন। আমরা সবাই সনেট সম্পর্কে জানি, যেটি হচ্ছে 14 লাইনের একটি কবিতা হয়। বাংলা সনেটে হচ্ছে যে মধুসূদন দত্ত হচ্ছে বাংলা সনেট লিখেছিলেন, সনেটের নিয়ে এসেছেন বাংলাতে। কিন্তু ইংরেজি সনেট হচ্ছে 3 ধরনের সনেট রয়েছে। এটা হচ্ছে যে পরবর্তীতে তোমরা বিস্তারিত পড়লে তখন জানতে পারবে। এখানে আমরা কয়েকটি ড্রামার নাম লিখেছি, সেটা হচ্ছে যে শেক্সপিয়রের কয়েকটি বিখ্যাত ড্রামা, রোমিও জুলিয়েট, হ্যামলেট এটা হচ্ছে যে 4th ইয়ারে রয়েছে, ম্যাকবেথ আছে 3rd ইয়ারে, অ্যাজো লাইক ইট 2nd ইয়ারে রয়েছে তোমাদের যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাহলে আমরা এতটুকু আমরা পয়েট সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা আসি এই পয়েম অর্থাৎ এই কবিতাটা সম্পর্কে। যদি আমরা বলি যে শেল আইস কম্পেয়ার দি টু এ সামার ডে, এটি হচ্ছে যে সনেট, এই যে 154টি যে সনেট আমরা শেক্সপিয়র রয়েছে সেই সনেটগুলোর মধ্যে এটি হচ্ছে যে 18তম সনেট। এই সনেটের মধ্যে কবি আসলে কি লিখেছেন? এটি শেক্সপিয়রের সবচেয়ে জনপ্রিয় সনেটগুলোর একটি। এখানে কবি তার প্রিয়জনের সৌন্দর্য ও গুণাবলীর গ্রীষ্ম দিনের সাথে তুলনা করেছেন, তবে শেষে বলেছেন প্রিয়জনের সৌন্দর্য গ্রীষ্মের থেকেও চিরন্তন, কারণ তার সৌন্দর্য চিরকাল বেঁচে থাকবে কবিতার মাধ্যমে। এখানে মূলত আমরা যদি কবিতার প্রথম লাইন শেল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই লাইনটাই যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাই যে এটা হচ্ছে যে কবি হচ্ছে যে কাউকে তুলনা করছে সামার ডে এর সাথে। তো সেটি হচ্ছে যে কবির বন্ধু, কবির বেলাভেটকে কবি তুলনা করছেন সামার ডে এর সাথে। এটা আমরা কবির সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছেন। প্রথমে কবিতা হচ্ছে যে, যেহেতু সনেটের হচ্ছে যে দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে যে প্রথম 8 লাইন থাকে, পরে হচ্ছে 6 লাইন থাকে। যেটা হচ্ছে যে প্রথম 8 লাইনকে অক্টেভ এবং পরের 6 লাইনকে সিস্টেইক বলা হয়, যেখানে যেখানে হচ্ছে যে প্রথম 8 লাইনের মধ্যে কবি হচ্ছে যে এখানে কবির সমস্যা বা যে জিনিসগুলো হচ্ছে তুলে ধরে, এবং শেষ 6 লাইনের মধ্যে হচ্ছে যে কোনো সনেটে এটা হচ্ছে যে তার একটা সমাধান দেয় বা একটা একটা নির্দিষ্ট একটা কথার মধ্যে হচ্ছে যে সমাধানের দিকে হচ্ছে যে চলে যায়। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমরা কি বুঝতে পারলাম যে এখানে কবি তার একজন বন্ধুকে বা তার বিলাভেটকে হচ্ছে যে সামার ডে এর সাথে তুলনা করছে। এইটা নিয়েই মূলত কবিতা। আমরা কবিতাটা পড়তে পড়তে আরও বিস্তারিত জানবো। আমি হচ্ছে একদম সুন্দর করে তোমাদের সহজে, যেহেতু ফার্স্ট ইয়ারে থাকো তোমরা অনেক কিছু বুঝতে পারো না, যেহেতু এই লেখাগুলো অনেক আগের লেখা বা কবি প্রায় 400 বছর আগে, 500 বছর আগে কবি লিখে গিয়েছেন। তো এখানে কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো হচ্ছে যে আগের ইংলিশ, যেটা হচ্ছে যে আমরা বলে থাকি যেটাকে আমরা হচ্ছে যেটাকে হচ্ছে যে আমরা অন্য মানে অনেক আগের ইংরেজি, অনেক বছর আগের ইংরেজি, সেটা থেকে এখন কিছু মডেল ইংরেজি এসেছে। তো এই শব্দগুলো তো তোমরা বোঝানোর জন্য আমি অর্থসহ লিখে দিয়েছি। তাহলে প্রথম লাইনটা আমরা কী পাই, শুরু করি আমরা তাহলে। শেল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, অর্থাৎ কবি প্রশ্ন করছে কি,
আমি কি তোমার তুলনা একটি গ্রীষ্মের দিনের সাথে করব? আমি এখানে ভেঙে ভেঙে অর্থ দিয়ে দিয়েছি শব্দের, তোমরা শব্দের অর্থগুলো পড়ে নিবে। আমি জাস্ট হচ্ছে যে এটার পূর্ণাঙ্গ লাইনের অর্থটা বলছি এবং এটা বুঝিয়ে তোমাদেরকে বলছি। তাহলে কি আমি কি তোমার তুলনা একটি গ্রীষ্মের দিনের সাথে করব? কবি প্রথম লাইনের মধ্যে বন্ধুকে প্রশ্ন করছে, বা বন্ধুকে না, উনি এমনভাবে বলছে যে সামার ডেটা হচ্ছে তো খুব সুন্দর, এখন এই সুন্দর দিনের সাথে কি তোমাকে তুলনা করব? দাও দাও আর্ট মোর লাভলি অ্যাট মোর টেম্পারেচার, অর্থাৎ তুমি আরও সুন্দর, আরও শান্ত মেজাজের। এই যে দেখো প্রথম দুই লাইনের মধ্যে দুইটা শব্দ আসছে। প্রথম লাইনের মধ্যে আসছে দি, দি মানে হচ্ছে তোমার, দি এখানে তোমার দ্বারা তোমাকে বোঝাইছে। এবং পরের লাইনের মধ্যে যে দাও শব্দটা আসছে, দাও শব্দটা দ্বারাও তুমিকে বোঝাইছে। এবং দাও এর পরে যে আর্ট শব্দটা আছে, এটা হচ্ছে বর্তমানে আমরা এটাকে আর হিসেবে ব্যবহার করি। হ্যাঁ, আমাদের যে ভার্ব আর রয়েছে, অক্সিলারি ভার্ব, সেই আর হচ্ছে এখানে আগের দিনে হচ্ছে এভাবে লেখা হতো আর্ট। তাহলে বলছে যে কি তুমি আরও সুন্দর, আমি কি তোমার সাথে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব? তুমি আরও সুন্দর, আরও শান্ত মেজাজের। মানে কবি প্রিয়জনের গ্রীষ্মের দিনের চেয়েও সুন্দর এবং শান্ত এই জিনিসটা হচ্ছে যে বলতে চাচ্ছে। এরপর আমরা তৃতীয় লাইনে যদি আসি, তাহলে আমরা কি দেখি? রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। দেখো রাফ, এখানে পুরো লাইনের অর্থটা হচ্ছে মে মাসের প্রিয় ফুলের কুড়িগুলোকে রুট বাতাসে কাঁপিয়ে তোলে। অর্থাৎ মানে বলছে যে গ্রীষ্মকালের যে মে মাসের যে রুট বাতাস, এই বাতাসগুলো একদম প্রিয় সুন্দর ফুলের যে কুড়িগুলো রয়েছে এগুলোকে হচ্ছে যে নাড়িয়ে তোলে। দেখো রাফ উইন্ডস মানে রুট বাতাস, টু সেই কাঁপিয়ে তোলে দ্য ডার্লিং বার্ডস প্রিয় কুড়িগুলোকে অফ মে, অর্থাৎ মে মাসের প্রিয় কুড়িগুলোকে তারা কাঁপিয়ে তোলে। মানে বলছে যে গ্রীষ্মের ত্রুটি তো রয়েছে, মানে গ্রীষ্ম তো মানে একদম খুবই ছোট। পরের লাইন আমরা কি দেখি যে বলছে যে অ্যান্ড সামার্স লেজ হেইথ অল টু শর্ট এট ইট। এখানে হেথ শব্দটা হচ্ছে যে হ্যাজের পুরাতন রূপ, ঠিক আছে, আমি লিখে দিয়েছি যে সামার্স লেজ মানে গ্রীষ্মের সময়কাল, হ্যাথটা আছে অল টু শর্ট খুবই ছোট, মানে অর্থাৎ গ্রীষ্মের সময়কালগুলো খুবই ছোট। দেখো এখানে আসলে কি বলতে চাচ্ছে, যে এখানে আসলে কবিতে আমি মূল কথাটাও দেখে মানে প্রত্যেকটা দুই লাইনের পরে আমি মূল কথা লিখে দিয়েছি, এটা তোমাদের বুঝতে সুবিধা হয়। যে গ্রীষ্মের দিনে ত্রুটি আছে, তীব্র বাতাস আসে এবং খুবই সময়টা খুব অল্প। অর্থাৎ কবি প্রথম লাইনে যখন বলেছে আমি কি তোমার সাথে তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করবো কারণ এটা সুন্দর, কিন্তু পরে আবার বলছে তৃতীয় লাইন থেকে যখন বলছে যে না, এটা থেকে আসলে কিছু ত্রুটি রয়েছে, এটা হচ্ছে যে তোমার অনেক উইন্ড আছে, মানে রুঠো বাতাস আছে যে ফুলের কুড়িগুলোকে নষ্ট করে দেয়। আবার বলছে এটা খুবই ছোট, মানে কিন্তু তার বন্ধুর তো কাছে তো এত ত্রুটি নেই, কিন্তু গ্রীষ্মের দিনের সাথে দিনের কাছে ত্রুটি আছে। এখন সে এই জন্যই প্রশ্ন করেছে প্রথমে, আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব? আচ্ছা, আশা করছি বুঝতে পারছো। আমরা যদি 5 নাম্বার লাইনে যদি যাই, সেখানে লিখছে কি সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইন্স। এখানে দেখো যে সামটাইম মানে কখনো কখনো, টু হট খুবই গরম, দ্য আই অফ হেভেন, আই অফ হেভেন বলতে এখানে সূর্যকে বোঝানো হয়েছে। আই অফ হেভেন দ্বারা যে বেহেস বা স্বর্গের চোখ হিসেবে সূর্যকে বোঝানো হয়েছে। সায়েন্স উজ্জ্বলভাবে চলে, অর্থাৎ বলছে যে কখনো কখনো সূর্য অতিরিক্ত গরম দেয়। আবার অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিম, অর্থাৎ আর অনেক সময় দেখা যায় সূর্যের সোনালি চেহারা মলিন হয়ে যায়। অর্থাৎ কখনো অনেক গরম দেয়, আবার কখনো একদম মলিন হয়ে যায়। অর্থাৎ সূর্যের আলো কখনো খুব গরম, আবার কখনো খুব মানে গ্রীষ্মের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা স্থায়ী না, অস্থায়ী। কিন্তু কবির বন্ধুর যে সৌন্দর্য সেটা স্থায়ী, কবি এটা বোঝাতে চাচ্ছেন। এরপর আমরা যদি 7 নাম্বার লাইনে যদি দেখি কি বলছেন, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স, অর্থাৎ প্রত্যেক সুন্দর জিনিস একদিন সৌন্দর্য হারায়। বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, দৈবক্রম বা প্রাকৃতিক পরিবর্তনের কারণে সৌন্দর্য ক্ষয়প্রাপ্ত হয়। অর্থাৎ সব সুন্দর সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায়, সেটা হোক দুর্ঘটনাজনিত হোক, দৈবক্রমে হোক, কিংবা প্রাকৃতিক নিয়মে হোক, যেভাবেই হোক সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এভাবে তিনি বলছেন যে মানে কবির বন্ধুর সৌন্দর্য নষ্ট হয় না, এটাই মূলত বোঝাতে চাচ্ছেন। তাহলে এই 8 লাইনের মধ্যে কবি হচ্ছে যে প্রশ্ন করেছেন, কবি হচ্ছে যে বারবার গ্রীষ্মের কথা প্রথমে বললেন যে গ্রীষ্মের সাথে তুলনা করবে কি না, এরপর বললেন যে কি না, গ্রীষ্মের তো অনেক ত্রুটি রয়েছে, এটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়, এটা স্থায়ী না, অনেকগুলো জিনিস বলেছেন। বলার পরে এখন দেখো বললাম যে প্রথম 8 লাইন হচ্ছে যেটা ডেভেলপ হয়, একটা কবিতা ডেভেলপ হয় সনেটের মধ্যে। এখন পরবর্তীতে
পরের যে 6 লাইন থাকে এটার মধ্যে একটা কনক্লুশন নিয়ে আসে। দেখো এখন বলছে, এখন যে সমস্যাগুলো এতক্ষণ বললো, এখন বলতেছে না বাট দ্য ইটার্নাল সামার শেল নট ফেড, বলতেছে কিন্তু তোমার চিরন্তন গ্রীষ্ম কখনো ম্লান হবে না। মানে হচ্ছে বলতেছে এখন যে গ্রীষ্ম কখনো ম্লান হবে না। তোমার চিরন্তন গ্রীষ্ম বলতে যে কবির বন্ধুর চিরন্তন যে সৌন্দর্য, এটা কখনো ম্লান হবে না বলতেছে। কেন বলতেছে? নর লস পজিশনস অফ দেয়ার ফেয়ার দ্য ওল্ড, অর্থাৎ তোমার নিজের সৌন্দর্য তুমি হারাবে না। অর্থাৎ বলতেছে যে কি কবির প্রিয়জনের সৌন্দর্য চিরকাল অক্ষুণ্ণ থাকবে। এখন 11 নম্বর লাইনে এসে বলতেছে নর শেল ডেথ ব্রার্গ তাও অনরেস্ট ইন হিজ শেড, অর্থাৎ মৃত্যু গর্ভ করে বলতে পারবে না যে তুমি তার ছায়ায় ঘুরছো। মানে কবির যে সৌন্দর্য, কবির বন্ধুর যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা মৃত্যু হচ্ছে যে মানে গর্ভ করে বলতে পারবে না যে তার ছায়া ছায়া ঘুরেছে সে, মানে নিজেকে স্থায়ী করার জন্য। হোয়েন ইজ ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোস্ট, অর্থাৎ তুমি যখন মানে যখন তুমি চিরন্তন কবিতার পঙ্গুক্তিগুলো বেঁচে থাকবে, মানে কবি যে তার কবির বন্ধুর জন্য যে এই কবিতাগুলো লিখলেন যে এই কবিতাগুলোর মাধ্যমে তার কবি হচ্ছে যে তার বন্ধু বেঁচে থাকবে। সুতরাং বন্ধুকে হচ্ছে যে মানে মৃত্যুও গর্ব করে বলতে পারবে না যে আমি তাকে মানে বন্ধু মারা গেছে, কারণ বন্ধু তো এই কবিতাগুলোর মাধ্যমে বেঁচে থাকবে। এজন্যই বললো যে মৃত্যু গর্ব করে বলতে পারবে না যে তুমি তার ছায়ায় ঘুরছো। হ্যাঁ, তাহলে এরপর হচ্ছে যে শেষ 2টা লাইন, যে এই 2টা লাইন হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কোটেশনে যে কোনো জায়গায় মানে প্রশ্ন লেখার সময় কোটেশনে এটা অনেক বেশি ইউজ হয়, চেষ্টা করবে এটা মুখস্থ করে রাখার জন্য। কি বলছে? সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ অর আইস ক্যান সি, যতদিন মানুষ নিঃশ্বাস নিতে পারবে বা চোখে দেখতে পারবে, সো লং লাইফস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, অর্থাৎ ততদিন এই কবিতা বেঁচে থাকবে এবং তোমাকে জীবন দান করবে। অর্থাৎ এই কবিতার মাধ্যমে কবির প্রিয়জনের স্মৃতি ও সৌন্দর্য যুগ যুগ ধরে বেঁচে থাকবে। তো এই ছিল হচ্ছে কবিতাটি ছোট এবং খুব সুন্দর, এবং সবচেয়ে বেশি এখান থেকে মোটামুটি প্রায় প্রতিটা বছরই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হচ্ছে যে প্রতিটা বছরই হচ্ছে যে প্রশ্ন আসে এখান থেকে প্রায় দেখা যায়, হয়তো পার্ট এ পার্ট বি যে কোনো জায়গায় আসে। তো সেটা সেই হিসাবে তোমরা এই কবিতাটা ভালো করে পড়ে নিবা। আমি তোমাদের সুবিধার্থে শেষে একটা সামারিও দিয়ে দিয়েছি, যে সামারিটা হচ্ছে যে আমি আসলে সময় লম্বা হয়ে যাচ্ছে এই জন্য বলছি না, তোমরা পড়ে নিবে, এখানে সংক্ষিপ্তভাবে সব বলা আছে সামারিটা। এতটুকুই ছিল আজকে। তো তোমরা কেউ যদি আমার এই পিডিএফটা চাও তাহলে হচ্ছে যে অবশ্যই কমেন্ট করবে, জানাবে কেমন লেগেছে, এবং পিডিএফটা চাইলেও জানাবে, তাহলে হচ্ছে যে আমি তোমাদেরকে পিডিএফটা কমেন্টে দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।